আজ আমি নেপোলিয়নের রাশিয়া অভিযান নিয়ে কিছু আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। সাধারণভাবে ধরে নেওয়া হয় যে বিজিত দেশে নেপোলিয়নীয় স্বৈরাচার যে জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করে তাই শেষ পর্যন্ত নেপোলিয়নের বিরুদ্ধে বিজয়ী হয়। ফরাসি জাতীয়তাবাদী আবেগ নেপোলিয়নকে অপরাজেয় করেছিল। নেপোলিয়নের আধিপত্য বিদেশি দেশের মানুষের মনে সেই জাতীয়তাবাদী আবেগ সৃষ্টি করে। এই নতুন জাতীয়তাবাদী আবেগই নেপোলিয়নকে ধ্বংস করে। এই অভিমত পুরোপুরি মেনে নেওয়া কঠিন, কারণ বিভিন্ন ইউরোপীয় দেশে জাতীয়তাবাদী আন্দোলন তখনও মুক্তিযুদ্ধের রূপ নেয়নি। নিঃসন্দেহে স্পেন ফরাসি বাহিনী প্রথম পরাজয় ঘটে। স্পেনের যুদ্ধে নিযুক্ত বিরাট ফরাসি বাহিনীর বিশেষ প্রয়োজন ছিল পূর্ব ইউরোপে, কিন্তু তা সত্ত্বেও একথা সুনিশ্চিত, নেপোলিয়নীয় যুদ্ধে জয় পরাজয় সুনিশ্চিতভাবে নির্ধারিত হয়েছিল রাশিয়ায়। বিংশ শতকে হিটলারের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। হিটলারের বাহিনীর মতো নেপোলিয়নীয় বাহিনীর মহতী বিনষ্টি ঘটেছিল রাশিয়ায়। সেখানে 2.5 লক্ষ সৈন্য নিহত হয়, বন্দী হয় 1 লক্ষ। রাশিয়া থেকে যে পশ্চাদপসরণ শুরু হয় তা প্যারিসের পূর্বে থেমে যাওয়ার কোনো উপায় ছিল না। 1860-এ টিলজিটের সন্ধির দ্বারা রুশ ফরাসি মৈত্রী প্রতিষ্ঠিত হয়। মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার জন্য 1808-এ এরফুর্টে আবার দুই সম্রাটের মধ্যে বোঝাপড়া হয়, কিন্তু শেষ পর্যন্ত শান্তি চুক্তি কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। সামরিক পরাজয়ের ফলে রাশিয়া এই শান্তি চুক্তি মেনে নিতে বাধ্য হয়েছিল। তাছাড়াও ছিল ইংল্যান্ডের প্রতি জারের সাময়িক বিরূপতা, রাশিয়ার স্বার্থসিদ্ধির আকাঙ্ক্ষা এবং নেপোলিয়নের ব্যক্তিত্বের কাছে আত্মসমর্পণ। কিন্তু রাশিয়ায় ফরাসি মৈত্রীর বিরোধী একটি শক্তিশালী গোষ্ঠী ছিল, যার আলেকজান্ডার ক্রমশ এই নিষ্ফল সন্ধি সম্পর্কে সচেতন হয়ে উঠছিলেন। এই সময় তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা ও নেপোলিয়নের স্বার্থসিদ্ধির জন্য আলেকজান্ডার পারস্য, সুইডেন, ইংল্যান্ড প্রভৃতি 5টি দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। নেপোলিয়ন তুরস্কের বিরুদ্ধে রাশিয়াকে কোনো সাহায্য দেননি। সুইডেনের কাছ থেকে রাশিয়া ফিনল্যান্ড পেয়েছিল, কিন্তু ফিনল্যান্ড এসেছিল নেপোলিয়নের কাছ থেকে দান হিসাবে। তাতেও আলেকজান্ডারের মর্যাদাহানি ঘটেছিল। ইংল্যান্ডের সঙ্গে সংঘাতে রাশিয়ার বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল, আর অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধের অতি সামান্য লাভ গ্যালিসিয়া। এভাবে রাশিয়া বিক্ষোভ জমে উঠেছিল। ইউরোপীয় ভূখণ্ডের উপর নেপোলিয়নের আধিপত্য মেনে নেওয়া আলেকজান্ডারের পক্ষে অসম্ভব ছিল। বিশেষত নেপোলিয়নের তথাকথিত মহাদেশীয় ব্যবস্থার দায়িত্ব পালন রুশ স্বার্থের পক্ষে ক্ষতিকর ছিল। অবশ্য বাস্তব ক্ষেত্রে ব্রিটিশ প্রতিযোগিতার অবসান ঘটিয়ে মহাদেশীয় ব্যবস্থা রুশ শৈল্পিক উৎপাদনের সাহায্য করেছিল। এতে বিশেষভাবে উপকৃত হয়েছিল রাশিয়ার বস্ত্র শিল্প, কিন্তু রাশিয়ার রপ্তানিকারীরা বা শক্তিশালী ভূস্বামী শ্রেণী এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উপরন্তু ফ্রান্সের কাছে রাশিয়ার পরাজয়ের প্রতিশোধ স্পৃহাও ছিল, কারণ এই পরাজয় এসেছিল দীর্ঘ 1 শতাব্দীব্যাপী নিরবিচ্ছিন্ন রুশ বিজয়ের পর। নেপোলিয়ন ইউরোপের পুরনো বৈধ ব্যবস্থাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন। রুশ প্রচার মাধ্যমে তাকে খ্রিস্ট বিরোধী বলে বর্ণনা করা হয়েছে। রুশ সম্রাটের মিত্ররূপে তিনি বেমানান
অবাঞ্ছিত। পক্ষান্তরে নেপোলিয়নেরও মিত্র হিসাবে রাশিয়ার বিশ্বস্ততা সম্পর্কে বিন্দুমাত্র আশা ছিল না। মিত্র হিসাবে রাশিয়াকে মেনে নিতেও পারেননি তিনি। গোটা মহাদেশে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠার পথে শেষ বৃহৎ প্রতিবন্ধক তো রাশিয়াই। সুতরাং উত্তেজনা ক্রমাগত বাড়তেই থাকে। 1809-এ অস্ট্রিয়া ও ফ্রান্সের যুদ্ধে রাশিয়ার দায়সারা অংশগ্রহণের ছলনার ক্রুদ্ধ প্রতিবাদ জানায় ফ্রান্স। 1810 থেকে রাশিয়া মহাদেশীয় অবরোধ প্রথা আর মানেনি। ফ্রান্স তারও প্রতিবাদ জানায়। অন্যদিকে নিকট প্রাচ্য ফরাসি সক্রিয়তাও রাশিয়া সন্দেহের চোখে দেখে। বলকান অঞ্চল ও নিকট প্রাচ্যের রুশ নীতির ফরাসি বিরোধিতার তিক্ত সমালোচনা করেন জার আলেকজান্ডার। কনস্টান্টিনোপল প্রণালীতে রুশ কর্তৃত্ব ফ্রান্স মেনে নিতে রাজি ছিল না। অন্যদিকে পূর্ব ও মধ্য ইউরোপকে নেপোলিয়ন যেভাবে ঢেলে সাজালেন তাতে রুশ বৈরিভাব আরও বেড়ে গেল। বিশেষত জার্মানিকে নতুনভাবে সংগঠিত করার জন্য নেপোলিয়ন ওল্ডেনবুর্গের ডিউককে রাজ্যচ্যুত করে ওই ভাচিটিকে ফ্রান্সের অন্তর্ভুক্ত করেন। এতে রুশ সম্রাট অত্যন্ত অসন্তুষ্ট হন, কারণ ওল্ডেনবুর্গের ডিউকের সঙ্গে তার আত্মীয়তার বন্ধন ছিল। তারপর 1809-এ নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করে শনব্রুনের সন্ধির দ্বারা নবসংগঠিত ওয়ারশর ডাচির সঙ্গে পশ্চিম গ্যালিসিয়া যুক্ত করায় তা বিশেষভাবে রাশিয়ার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ায়, কারণ এতে পোল্যান্ডের বাটোয়ারার ফলে রাশিয়া যে বিস্তৃত ভূমিখণ্ড অধিকার করেছিল তা ফরাসি আক্রমণের জন্য উন্মুক্ত হয়ে যায়। অথচ পোল্যান্ড রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করবেন না জারকে এই প্রতিশ্রুতি দিতেও নেপোলিয়ন রাজি হননি। নেপোলিয়ন জারের ভগ্নীকে বিবাহের যে প্রস্তাব দিয়েছিলেন তা প্রত্যাখ্যাত হয়। সুতরাং অস্ট্রিয়ার রাজকুমারী মারি লুইসের সঙ্গে নেপোলিয়নের বিবাহে উত্তেজনা বৃদ্ধি পায়। কিন্তু এইসব উত্তেজনা, অভিযোগ ও সংকটের পশ্চাতে ছিল একটি মহাদেশে দুটি বিশিষ্ট শাসকের, দুটি শক্তিশালী শাসকের পারস্পরিক বৈরিতা। তাই শেষ পর্যন্ত 1812-র রুশ ফরাসি যুদ্ধ নিয়ে আসে। ফরাসি অভিযান এই যুদ্ধে ফ্রান্স বেশ কিছু মিত্র ও সহযোগী রাষ্ট্রের সাহায্য পেয়েছিল। এই সব রাষ্ট্রের মধ্যে প্রাশিয়া ও অস্ট্রিয়াও ছিল। অন্যদিকে ঠিক এই মুহূর্তেই তুরস্কের সঙ্গে রাশিয়ার শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তাছাড়া সুইডেন ও ব্রিটেন রাশিয়াকে সক্রিয়ভাবে সমর্থন করেছিল। নেপোলিয়ন 4,20,000 সৈন্য নিয়ে রুশ সীমান্ত অতিক্রম করেন। 1,20,000 রুশ সৈন্য দুটি বাহিনীতে বিভক্ত হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে নেপোলিয়নের বাহিনীর সংখ্যা প্রায় 6,00,000-এ দাঁড়িয়েছিল। সংখ্যাধিক্যের সঙ্গে ছিল নেপোলিয়নের বাহিনীর অপরাজেয়তার খ্যাতি ও নেপোলিয়নের সৈন্যাধিপত্য। কিন্তু পাল্লা একদিকেই ভারী ছিল। একমাত্র একথা বলা বোধহয় ভুল হবে, নেপোলিয়নের মহতী সেনার যুদ্ধের আগুনে পোড়া অভিজ্ঞ সৈনিকের সংখ্যা বেশি ছিল না। এই বাহিনীতে অর্ধেকেরও কম সৈন্য ছিল ফরাসি, আর ফ্রান্সের মিত্ররাষ্ট্রের সৈনিকদের মধ্যে একমাত্র পোলরাই
শৌর্যের পরিচয় দিয়েছিল, কারণ তারা স্বাধীন পোল্যান্ডের জন্য যুদ্ধ করেছিল। অন্যান্য মিত্র রাষ্ট্রের সৈনিকেরা যুদ্ধ করেছিল ভাড়াটে সৈনিকদের মতো। তাছাড়া ফরাসি বাহিনী রাশিয়ার গভীরে ঢুকে যাওয়ায় দীর্ঘায়িত ফরাসি যোগাযোগ রেখা রক্ষার বহু সৈন্য নিয়োজিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত নেপোলিয়নের বাহিনীর সংখ্যাধিক্যের সুবিধা আর ছিল না। গোটা রাশিয়া ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মুখোমুখি হয়েছিল এবং দেশ রক্ষায় রুশ সৈন্যের অনমনীয় শৌর্য সুবিদিত। উপরন্তু আরও একটি মিত্র রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছিল। রাশিয়ায় শীত এলো এবার অনেক আগে, এলো তীব্র প্রচণ্ডতা নিয়ে। ফলে ফরাসি বাহিনীর সুদীর্ঘ যোগাযোগ রেখা দিয়ে রসদ সরবরাহের ব্যবস্থা অব্যাহত রাখাও কষ্টকর হয়ে উঠল। ভিলনো ভিটেবস্ক স্মোলেনস্ক রেখা ধরে নেপোলিয়ন রাশিয়ার প্রাণকেন্দ্রের দিকে অগ্রসর হলেন। আক্রমণকারীর অগ্রগতি রুদ্ধ করার বাধা ছিল না রুশ বাহিনীর। স্মোলেনস্কের রক্তাক্ত যুদ্ধসহ পরপর কয়েকটি যুদ্ধে পরাজিত হয় রুশ বাহিনী। ফলে জনমতের চাপে আলেকজান্ডার কুটুজভকে রুশ বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। তিনি পশ্চাদপসারণ ও পোড়ামাটির নীতি বেছে নিয়েছিলেন, তবু বিনা যুদ্ধে মস্কো সমর্পণ করেননি। মস্কো থেকে ৭৫ মাইল দূরে বোরোদিনের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। রুশ বাহিনী পিছু হটে যায়। ১৪ই সেপ্টেম্বর নেপোলিয়ন মস্কো প্রবেশ করেন। প্রত্যাশিত বিজয় ও শান্তি চুক্তি কিন্তু নেপোলিয়নকে ধরা দিল না। যতদিন একটি ফরাসি সৈনিকও রুশ দেশে থাকবে ততদিন কোনো সন্ধি প্রস্তাবের প্রশ্নই ওঠে না, একথা আলেকজান্ডার স্পষ্টতই জানিয়ে দিলেন। এরপর দুর্ভাগ্য ভিড় করে এলো। এক বিরাট অগ্নিকাণ্ডে ফরাসি অধিকৃত মস্কো শহর ভস্মীভূত হয়ে গেল। আলেকজান্ডারের সঙ্গে সন্ধির আশা এখন দুরাশা। এই দগ্ধ দেশ থেকে শীত শুরু হওয়ার আগেই পশ্চাদপসরণ ছাড়া আর কোনো উপায় ছিল না। সুতরাং ১৯শে অক্টোবর নেপোলিয়নের মহতী সেনার প্রত্যাবর্তন শুরু হলো, যা শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর বিপর্যয়ে পরিণত হলো। যে পথ দিয়ে ওই বাহিনী এসেছিল সে পথ দিয়েই তাদের ফিরতে হলো। রুশ বাহিনীর পোড়ামাটির নীতির ফলে সে পথ এখন মরুভূমি। প্রত্যাবর্তন শুরু হওয়ার পরই শীত নামল। রুশ বাহিনী পশ্চাৎ অপসারণ করতে লাগল। কোজাক ও কৃষকদের গেরিলা বাহিনীর আক্রমণ শুরু হলো নানান দিক থেকে। হাজারে হাজারে ফরাসি বাহিনীর সৈনিকরা মারা যেতে লাগল। শেষ পর্যন্ত এই মহতী সেনা যখন রুশ সীমান্ত পেরিয়ে এলো, তখন ৬ লক্ষের এই বাহিনীর অবশিষ্ট ছিল মাত্র ৩০ থেকে ৫০,০০০ সৈন্য। ফরাসি বিপর্যয়ের কারণ কী ছিল? ফরাসি বিপর্যয়ের নানা কারণ ছিল। রুশ বাহিনীর অসামান্য সংগ্রামী মনোবৃত্তি, কুটজভের সঠিক সৈন্যাপত্য, নেপোলিয়নের কিছু মারাত্মক ভুল, আলেকজান্ডারের যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা, যথাসময়ের অনেক আগেই শীত ঋতুর আবির্ভাব ও সেবারের শীতের অত্যাধিক প্রকোপ ইত্যাদি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো অন্যতম ছিল বিশাল নেপোলিয়নের বাহিনীর যোগাযোগ ও সরবরাহের ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যয়। কারণ পশ্চাৎ অপসারণের ফলে এই বাহিনীর অধিকাংশ সৈনিকের মৃত্যু হয়েছে ক্ষুধায় ও মহামারীতে, অত্যাধিক শীতে নয়। অরক্ষিত
যোগাযোগ, ত্রুটিপূর্ণ পরিকল্পনা এবং সৈন্যবাহিনী ও সরবরাহ কেন্দ্রের মধ্যে বিপুল দূরত্ব এই বাহিনীকে উপযুক্ত রসদ জোগাতে পারেনি। এর পরিণাম কী হয়েছিল? সবচেয়ে যা বিস্ময়কর তা হলো এই মারাত্মক বিপর্যয়েও নেপোলিয়নের মনোবল ভাঙেনি। মুরাটের উপর সৈন্যবাহিনীর ভার দিয়ে তিনি প্যারিসে চলে যান। সেখানে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রস্তুতি চলছিল। প্যারিসে ফিরে গিয়ে 1813 এপ্রিলের মধ্যে আবার তিনি 1.5 লক্ষের মতো একটি বাহিনী গড়ে তুললেন। কিন্তু রাশিয়া অভিযানে ফরাসি বাহিনীর বিপর্যয়ে নেপোলিয়নের শত্রুরা নতুন আশায় উজ্জীবিত হয়ে উঠেছিল। মস্কো থেকে নেপোলিয়নীয় বাহিনীর পশ্চাৎ অপসারণে নেপোলিয়নের শত্রুদের মধ্যে এমন উদ্দীপনা দেখা দিয়েছিল যা ক্রুসেডের পরে আর দেখা যায়নি। প্রথম আঘাত হেনেছে স্পেন, কিন্তু রাশিয়া নেপোলিয়নের বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এবার জার্মানদের পালা। অপ্রতিরোধ্য জাতীয় আবেগ প্রাশিয়ার রাজা তৃতীয় ফ্রেডরিক উইলিয়ামকে রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে বাধ্য করল। প্রাশিয়ার রাজা তার প্রজাদের কাছে আবেদন করলেন। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আবেদনে সাড়া দিল। ফলে লাইপজিগের যুদ্ধের পথ প্রশস্ত হল। জাতিসমূহের যুদ্ধ নামে খ্যাত এই লাইপজিগের যুদ্ধ ইউরোপের সর্বশ্রেষ্ঠ সামরিক নেতা চূড়ান্তভাবে পরাজিত হলেন। নেপোলিয়নীয় সাম্রাজ্যকে সবচেয়ে মারাত্মক এবং চূড়ান্ত আঘাত আনে রাশিয়া। এরপর নেপোলিয়নের বিজয়ের আর কোনো সম্ভাবনা ছিল না। তিনি বুঝতে পারেননি যে একটি ঐক্যবদ্ধ ইউরোপের অস্তিত্ব তার নিজের ইচ্ছার উপর নির্ভরশীল নয়। ইউরোপের দুই পার্শ্বের দুটি প্রান্তিক রাষ্ট্র ব্রিটেন ও রাশিয়ার সম্মতির উপরই ঐক্যবদ্ধ ইউরোপের অস্তিত্ব নির্ভরশীল ছিল। এই দুইটি আধা অ-ইউরোপীয় রাষ্ট্রের অন্তত একটির সঙ্গে একটা বোঝাপড়ায় না এসে ঐক্যবদ্ধ ইউরোপের কোনো শাসকের পক্ষে বিপর্যয় এড়ানো সম্ভব নয়। হিটলারের মতো নেপোলিয়নও এই সংকটের মুখোমুখি হয়েছিলেন। তিনি পশ্চিমে সমুদ্রপথে হার স্বীকার করেছিলেন, কিন্তু পূর্বের স্থলপথে আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রচণ্ড ঝুঁকি নিয়েছিলেন। একটি মহাদেশীয় স্থলশক্তির পক্ষে এই সিদ্ধান্ত স্বাভাবিক। ফলে পূর্ব এবং পশ্চিমের এই প্রান্তিক রাষ্ট্র দুটির মধ্যে মৈত্রী অবধারিত ছিল এবং একই সময়ে দুই রণাঙ্গনে যুদ্ধের যা স্বাভাবিক পরিণাম সেটাই হয়েছে।